এক বর্ষায় দুর্গা চলে গিয়েছিল হরিহর রায়ের ভিটা ছেড়ে। তার ছোট্ট ভাইটি তাকে খুঁজে বেরিয়েছে নিশ্চিন্দিপুরের পথে পথে, নবাবগঞ্জের সড়কের পাশে, ইচ্ছামতির বালুময় তীরে। হঠাৎই একদিন দুর্গা ফিরে এলো, মরণোত্তর লোক থেকে ফিরে এলো। সে নিয়ে যেতে চাইল তার ছোট্ট ভাইটিকে জীবনের পরপারে। কিন্তু এ কি সম্ভব? স্নেহময়ী দিদি কি কখনো চাইতে পারে তার পরম আদরের ভাইয়ের মৃত্যু? আমরা সাধারণে কি তার উত্তর দিতে পারি? না, পারি না। তাই এই চরমতম প্রশ্নের উত্তর খুঁজতে হরিহর রায়ের ভিটায় আসছেন এক পরম জ্ঞানী তন্ত্র বিশারদ তারানাথ চক্রবর্তী। হ্যাঁ, আপনাদের সকলের প্রিয় তারানাথ তান্ত্রিক। তিনি কি পারবেন অপুর জীবনের এই চরম সময়ে সমাধান খুঁজে দিতে? পারবেন নিশ্চিন্দিপুরের হতভাগিনী মেয়েটিকে রাজরাজেশ্বরী করে দিতে, ঠিক যেমনটি তার ভাই চায়? উত্তর মিলবে ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনের বিশেষ নিবেদনে। কর্ণশীলের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প হরিহর রায়ের ভিটায়। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। এই দুটি মাত্র দিনে ছেলে অর্ধেক হয়ে গিয়েছে, ঠোঁট শুকিয়ে খড়খড় করছে। মেয়েটাও চলে গিয়েছে, আজ বছর ঘুরতে চলল। বাইরে কেমন যেন একটা হাওয়া দিচ্ছে সন্ধ্যে থেকে। এমন সময়টায় পড়শি বাড়ি থেকে ফোড়ন সাঁতলানোর গন্ধ ভেসে আসবার কথা, বা কেউ হয়তো দুটি করতাল নিয়ে বসেছেন হরিনামে, সেই সুর শুনতে পাওয়ার কথা। সর্বজয়া কান পাতলেন। অজস্র নাগিনী যেন ফুঁসছে ঝোপে ঝাড়ে। বাঁশের ছুঁচলো গাঁট চিবিয়ে ভেঙে ফেলছে অতিকায় কোনো দাঁত। সমস্ত প্রকৃতি আজ হরিহর রায়ের কুটিরটির ওপরে যেন আছড়ে পড়েছে, যেন এ ধ্বংস না হলে বিধাতা পুরুষের প্রাণে শান্তি আসে না। সর্বজয়া অপুর বুকে হাত রেখে ইষ্টদেবতাকে ডাকতে লাগলেন প্রাণপণে। এমন সময় অপু লাল টকটকে চোখ মেলে চিৎকার করে বলে উঠল, মাগো, ওই শোনো, ইচ্ছামতি থেকে ছপ ছপ করে সে উঠে এলো। দক্ষিণের জানালার পাশে দাঁড়িয়েছে মাগো। ওরে, সব আমের কুটিগুলো গুড়িয়ে নিয়ে গেল রে। ও মাগো, রাক্ষসী, ছাড় আমাকে, ধর 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 ধর। সর্বজয়া অপুকে প্রাণপণে বুকে চেপে ধরলেন। ওইটুকু ছেলের গায়ে যেন জোয়ান মানুষের বল। মুখ দিয়ে বেরিয়ে আসছে আগুনের মতো হলকা, তাকে ধরে রাখা যাচ্ছে না। দক্ষিণের জানলা ঠিক বাইরে থেকে খুব নরম সুরে কে যেন বলে উঠল, অপু, ও অপু, আয়, এদিকে আয়। সর্বজয়া জানালার দিকে ঘুরে দাঁড়ালেন। গলার শির ফুলিয়ে চিৎকার করে উঠলেন, সবই তো খেয়েছিস রে রাক্ষসী, নিজেকেও খেয়েছিস লোভে পড়ে, ভাইটাকেও খেতে এসেছিস, নরকেও রাখলো না তোকে। চাপা একটা গর্জন ভেসে এলো ঝড় জলের জঠর থেকে, যেন প্রকৃতি নিজে কোলে করে নিয়ে এসেছেন তার রক্তলোভী সন্তানকে। দুঃখিনী মায়ের শেষ সম্বলটুকু গ্রাস না করলে যেন এই সর্বগ্রাসীর খিদে মেটবার নয়। একটা শিশুর গলা ভেসে আসছে আবার। সে হাসছে, যেন খুব লোভনীয় কোনো খাবার দেখে তার কষ বেয়ে গড়িয়ে পড়ছে গাঢ় লালা, আর সেই লালা রসে ভেজা জিভে মোচড় দিয়ে ভেসে আসছে লোল হাসির শব্দ। হঠাৎ সদর দরজায় ঘন ঘন করাঘাত। কেউ যেন ভেঙে ফেলতে চাইছে পলকা কাঠের দরজা। সর্বজয়া অপুকে বিছানার উপরই ফেলে দরজার কাছে চলে এলেন। চিৎকার করে উঠলেন, তুই পারবি না,
আমার ছেলেকে তুই নিয়ে যেতে পারবি না রাক্ষসী। তোর ওই মূলো আমি আঁশপটিতে ফেলে কুটবো। আয় আয়, আগে আমাকে খা। বাইরে একটি গম্ভীর পুরুষকণ্ঠ বলে উঠল, কি গো, বলি পিছুয়ে পেল নাকি দুর্গার মা? দরজাটা খোলো। অকুল সাগরে ভেসে যেতে যেতে খড়কুটোকে যেমন আগলে ধরতে চায় ডুবন্ত মানুষ, সর্বজয়া দরজার উপরে ঝাঁপিয়ে পড়লেন, আর দরজা খুলেই হরিহরের বুকের উপর লুটিয়ে পড়ে জ্ঞান হারালেন তিনি। হরিহর অবাক হয়েছে দেখলেন বিছানার উপর বসে অপু মাথা দুলিয়ে দুলিয়ে চোখ বন্ধ করে এক মনে বলে চলেছে, ও ললিতে চাপাকলিতে একটা কথা শুনছে, ও ললিতে চাপাকলিতে একটা কথা শুনছে, ও ললিতে চাপাকলিতে একটা কথা শুনছে। এ গলি সে গলি, গলির ভেতর তস্য গলি মটলেন। কিশোরীর পিছু পিছু আমি আর হরিহর যখন তারানাথের আশ্রয়ে পৌঁছলাম, আধ ভুতুরে অন্ধকার নেমেছে নোনা ধরা ইঁটের গায়ে। এখন আর খুব বেশি আশা হয় না এদিকটায়, সেই চাড় আর নেই। নিজেদের খুব স্বার্থপর মনে হয়। তারানাথও হয়তো ভাবেন গল্পের ভাঁড়ারে টান পড়াতেই বোধহয় আমাদের আর সময় করা হয়ে ওঠে না। তারানাথের বয়স তো আর কম হলো না, আমরা বলি 90, তার মতে 150-র এদিকে হবে না। হলদেটে বাল্বের আলোয় তার বসবার ঘরের তক্তাপোষের একটা কোণ দেখতে পাওয়া যায়। মলিন কিন্তু পরিষ্কার টান টান চাদর। দরজার কাছে দাঁড়িয়ে নিচু গলায় বললাম, ঠাকুরমশাই। এসো, মরিনি এখনো। হরিহরের শুকনো মুখখানি যেন তপ করে জ্বলে উঠল একবারের জন্য। আমরা তাকে বলেছিলাম খুব একটা আশা নেই দেখা হওয়ার। আসলে অনেক দিনের অদেখার সম্পর্কটি আমরা নিজের মতো করেই গড়ে নিই, অথচ হয়তো তেমন নয়। এ অনেকটা ওই কোচোয়ান ছাড়া ছ্যাকড়া গাড়ির মতো, উঠোনের একপাশে পড়ে থাকা ক্লান্তি মাখা ধুলোর মতো। ঘোড়া জুতে দিলেই আবার ছুটল একদম সেই আগের টাঁটেই। তবে তারানাথ এবার সত্যিই বুড়ো হয়েছেন। বুড়ো আর মাথার চুল একেবারে সাদা, নিচের চামড়া বেশ পুরু হয়ে ঝুলে পড়েছে। আমরা ঘরে ঢুকতেই চোখ তুললেন। আহা, চোখের সেই উজ্জ্বলতা একটুও কমেনি, বরং প্রায়ান্ধকার সন্ধ্যায় সে আরো প্রখর হয়েছে। হরিহর রায়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, টপ্পা শোনাতে নিয়ে এসেছো, কিন্তু লেটো ছাড়া তো কিছু বেরোবে না হে। আমি এগিয়ে এলাম। ঠাকুরমশাই, ইনি আমার গ্রামের বাড়ি নিশ্চিন্দিপুরের মানুষ, ব্রাহ্মণ। অনেক বিপদে পড়ে এসেছেন, আপনাকে উদ্ধার করে দিতেই হবে। তারানাথ স্বভাব সিদ্ধ ছদ্ম গাম্ভীর্যের আড়াল থেকে বললেন, কেন, চাঁড়াল হলে কি তোমরাই উদ্ধার করে দিতে? হরিহর রায় শটান তারানাথের পায়ের কাছে বসে পড়লেন। ঠাকুর মশাই, আমার একটি মাত্র ছেলে, ঠাকুর মশাই, রক্ষা করতেই হবে, নইলে নইলে আপনার এই চৌকাঠেই আমি প্রাণ বিসর্জন করব। আর মেয়েটি, তার কথা বললেন না যে? সেই যে আবার এসেছে ঠাকুর মশাই, রাক্ষসী তার নিজের ভাইকে নিয়ে যেতে এসেছে। তারানাথ হাত তুললেন। সমস্ত ঘটনা আমাকে খুলে বলুন। আমার দেহের অবস্থা তো দেখছেন, সেই নিশ্চিন্দিপুরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যেটুকু পারবো ওই মুখে মুখে, আর সেটি করতে হলে আমাকে সব জানতে হবে, একদম আগা গোড়া সব বলবেন। যা আপনার চোখে খুব সাধারণ মনে হবে তাও বলবেন। খুঁটিনাটি বিষয়গুলির মধ্যেই
বড় বিপদের রশনি সংকেত লুকিয়ে থাকে, সেগুলি আমাকে বুঝতে হবে। তারানাথ সশরীরেই সেখানে যেতে পারবেন না শুনে হরিহর একটু মুষড়ে পড়েছিলেন। তবুও একটু ধাতস্থ হয়ে শুরু করলেন তার বক্তব্য। একে একে ইন্দির ঠাকুরন, রায়দের পরিত্যক্ত ভিটে, ইচ্ছামতি, হরিহরের কন্যা দুর্গার অপমৃত্যু, সব কথাই হলো। তারানাথ অনেকটা সময় নিয়ে চুপ করে রইলেন। তারপর তক্তপোষ থেকে কসরতের ভঙ্গিতে হাত পাগুলি খেলাতে লাগলেন। উত্তরে দেওয়ালে কুলুঙ্গি, তাতে একটি মাটির মুখ ঢাকা ঘট রয়েছে, খুবই সাধারণ মাটির পাত্র, শুধু গায়ে সিঁদুরের লেপ। কাছে গিয়ে তিনি ঘটের ঢাকনাটি খুলে ফেললেন। ভেতরে হাত ঢুকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, চোখ বুজে। খুব ধীরে ধীরে হাতটি বের করে আনতেই দেখা গেল তাতে রয়েছে পদ্ম বীজের মালাটি। দু একবার সেটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে গলায় পরে নিলেন তারানাথ। তারপর গম্ভীর গলায় বললেন, স্টেশন অবধি কিন্তু বাসে যেতে পারবো না, ওই ভাড়ার হলুদ গাড়িটা কোন একটা। হরিহর কিছুক্ষণ বিহ্বল হয়ে তারানাথের দিকে তাকিয়ে থেকে ঢিপ করে প্রণাম করে ফেললেন। তারানাথ চোখ বুজে বললেন, কাল ভৈরব মঙ্গল করুন। ধোঁয়া উড়িয়ে ট্রেনটা চলে যাওয়ার পর বুঝলাম এত বছরেও চুয়াডাঙ্গা স্টেশনটির তেমন পরিবর্তন ঘটেনি। পশ্চিমে ছোট ছোট চারা আম গাছের বাগান দেখে গিয়েছিলাম, সেখানে এখনো নিবিড় আমবন। তারই মাথায় টুকরো টুকরো আলো জানান দিচ্ছে সন্ধ্যা নামতে চলেছে। এসব স্টেশনে টিকিট দেখার লোকজন বিশেষ থাকে না। স্টেশন মাস্টারকে খুঁজলে হয়তো চণ্ডীমণ্ডপের আড্ডায় পাওয়া যেতেও পারে। দিনে 2টি ট্রেন আপে ডাউনে, তাও যতজন যায় ফেরে তার অর্ধেক। চুয়াডাঙ্গা নিশ্চিন্দিপুরের দিকে এখনো শহর এগিয়ে আসতে পারেনি। আমার জীবনের বেশিরভাগ সময়টা কলকাতায় কাটানোয় আমি একটু হতাশই হয়েছিলাম। ইলেকট্রিসিটি নেই, বড়সড় কোনো বাজার নেই। কিন্তু পরে নিজের মনকে ওজন করে দেখলাম সঞ্চয়ের তহবিলে খুশির পরিমাণটাই বেশি। থাক না, আমার নিশ্চিন্দিপুর না হয় এমনই মেঠো মেঠো গেঁয়ো গেঁয়ো হয়ে রইল, ওতে মহানগরীর খুব একটা ক্ষতি কিছু হবে না। তারানাথ এক মনে পথের দুপাশে চোখ রাখছিলেন। রায়হরণের গরুর গাড়ি চলেছে ক্যাঁচ কোঁচ শব্দ তুলে। ঘর ফেরটা বকের ডানায় রৌদ্র রং দেখে মনে হয় তারা রাত্রিবাসে 2টো আলোর টুকরো ধরে নিয়ে চলেছে। রাত্রি নামলে ওই আলোর পাশেই ছানাপোনা নিয়ে ঘুমিয়ে পড়বে। আমি তারানাথকে জিজ্ঞেস করলাম, কি বুঝছেন ঠাকুরমশাই? আমাদের গ্রাম কেমন সুন্দর বলুন দেখি। তারানাথ চমকে উঠলেন, যেন গভীর চিন্তার অতল থেকে তাকে এক ঝটকায় তুলে নিয়ে এসেছি। আমার মুখের দিকে তাকিয়ে একটু গম্ভীর গলায় বললেন, এক দেখায় তেমনই মনে হয় বটে। ইচ্ছামতির সূর্যাস্তের দৃশ্য বড় মনোহর। শহরের ধোঁয়া পোড়া চোখে সেই অপার্থিব সুন্দর সূর্যাস্তের ছায়া পড়লে বড় আরাম হয়, স্বস্তি পায় প্রাণ। আমি অবাক হয়ে বললাম, এর মধ্যে টের পেয়ে গেলেন ঠাকুরমশাই? পথের পাশে মাদার গাছের ছায়ায় কালো জলের একটি পুকুর। অন্যত্র অন্ধকার নেমেছে, কিন্তু এখানে যেমনটা চাপ চাপ কালো ঠান্ডা ভাব তেমন আর কোথাও নেই। বুকের ভেতরটা জমে যেতে বসে, হাত পায়ে সাড় থাকে না। রায়হরণ একটু পিছিয়ে এলো ছয়ের দিকে। পুকুরটির দিকে হাত দেখিয়ে তারানাথ বললেন, ও কি? আমি তাকে বলতে যাব যে এটির নাম ঠাকুরঝি পুকুর, হঠাৎ পুকুরের অন্য পাড়ে চোখ পড়তেই আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। এক লহমায় আমার হৃৎপিণ্ড, সবকটি শিরা উপশিরা দলা পাকিয়ে গলার কাছে চলে এলো।
রায়হরণের গরু দুটি হঠাৎই থমকে দাঁড়িয়ে আবার প্রবল বেগে ছুটতে লাগলো। রায়হরণ দু চোখ চেপে ধরে ছুঁয়ের ভেতরে উবু হয়ে বসে পড়ল। অস্ফুট স্বরে হরিহর বলল, ঠাকুরঝি পুকুরের পশ্চিম পাড়ের আম গাছের একটি পাকানো ডাল বেয়ে একটি রোগা কালো মেয়ে জলের ভিতরে খুব আস্তে আস্তে নেমে যেতে লাগলো। ডুনে শাড়িটি শরীরের সঙ্গে আঁটো করে জড়ানো, ঝকঝকে দাঁত, সাদা চোখ। আমি দেখলাম তারানাথ বুকে হাত দিয়ে শুয়ে পড়েছেন। গরু গাড়ির প্রচন্ড দুলুনির মধ্যেই শুনতে পেলাম তার গলা, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, অমন করছেন কেন? বিপদ, চরমতম বিপদ। আমি হঠাৎ করে যেন ঠান্ডা হয়ে গেলাম। সারা দেহে একটা হিলহিলে শীতল স্রোত বয়ে বেড়াতে লাগলো। মনে হতে লাগলো এ যাত্রা বুঝি অন্তর্জলী যাত্রাতেই পরিণত হবে। হাত জোর করে একবার আকাশের দিকে তাকালাম। বিড়বিড় করে কার নাম যে উচ্চারণ করলাম সে নিজেও বুঝলাম না, কিন্তু সেই ডাক গিয়ে যেন বিরাট কোনো চরণে পৌঁছলো। যেন কেউ সুদূর জ্যোতিষ্ক মণ্ডলীর ভেতরে তারার সিংহাসনে বসে সদা প্রসন্ন হাসিটি মেলে মাটির পৃথিবীর দিকে চাইলেন। ছুটন্ত গাড়ি দাঁড়িয়ে গেল। আমি দেখলাম হরিহর রায়ের ভিটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর জ্যোৎস্না ঝলমল করে উঠেছে পশ্চিমের ইচ্ছামতির তীর পর্যন্ত। নিজের অজান্তেই কখন যে নিজেকে ক্ষয় করে ফেলেছি বুঝতে পারিনি। রিপুকে দমন করতে পারিনি। কামলোভ এসে চেপে বসেছিল। মনে হয় কাল ভৈরবও ছেড়ে গেছেন অজান্তেই। আমার এ জীবন ব্যর্থই গেল। কটা দিন ব্রাহ্মণের অন্ন ধ্বংস করে নিষ্ফলা ফিরে যাওয়াই হবে। ছেলেটিকে রক্ষা করতে পারবো কিনা জানি না। এক টানা বলে তারানাথ থামলেন। সর্বজয়া মুখে আঁচল দিয়ে দুয়ারের পাশটিতে দাঁড়িয়ে রইলেন। হরিহর নিঃশব্দে তামাক খাচ্ছিলেন, আর সেই তামাকের কটু গন্ধ মেশা ধোঁয়া ধীরে ধীরে বাড়ির দাওয়া থেকে ভাসতে ভাসতে উঠোন, বারদোয়ার, রাস্তা সব পার হয়ে গাছের পাতার আড়ালে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। আর সেখানেই জ্যোৎস্নার ছায়ার খেলা শুরু হয়েছে। রায়হরণের গরু দুটি যখন হরিহরের বসত বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়েছিল, তখন তারানাথ আর রায়হরণ প্রায় অজ্ঞান। হরিহর এমন সব ঘটনাবলীর সঙ্গে পূর্ব পরিচিত ছিলেন, আর তারানাথ জ্ঞানহীন হয়ে পড়াতে বোধহয় আমার মনের জোর দ্বিগুণ হয়ে উঠেছিল। তাই আমরা কিছুটা চেতনায় ছিলাম তখনও। অর্ধচেতন দুজনকে আমরা ধরাধরি করে হরিহরের দাওয়ায় শুইয়ে দিয়েছিলাম। চোখে মুখে জলের ছিটে দেওয়ার পর দুজনেরই জ্ঞান ফিরে এসেছিল। রায়হরণ আর এক মুহূর্তও দাঁড়ায়নি। গরু সমেত গাড়ি নিয়ে সে এক মুহূর্তে উধাও হয়ে গেল। তারানাথ দীর্ঘশ্বাস ফেলে সর্বজয়ার উদ্দেশ্যে বললেন, একটু জল বাতাসা দিতে পারো মাগো? খুব দুর্বল বোধ হচ্ছে। সর্বজয়া দ্রুত অন্দরের দিকে চলে যেতেই তারানাথ চকিতে হরিহরকে প্রশ্ন করলেন, যজমান, মেয়ের অপমৃত্যু হয়নি তো? না না ঠাকুর, এমনটা একেবারেই নয়। ওই তো ঝড় জলে ভিজলো একবেলা, তারপর একদিন রাতের জ্বরেই মেয়েটা আমার চলে গেল। অপূর্ণ কোনো আশা? গরিবের মেয়ে আশাই বা তেমন থাকে কোথা থেকে? ওই কচু ঘেঁচু 2 পয়সার মিঠাই, করুনো আমের নোলা ছিল। ভগবান একেবারে ভালো করে কেটে রেখেছেন। একখানা শাড়ি এনেছিল, আলতার পাতা, সবই ইচ্ছামতিতে দিয়ে এসেছি। শুনেছি
তা জল লাগিয়ে ইচ্ছে ঠাকুরনের পায়ে গিয়ে পড়ে। মেয়ে আমার যদি পায় তো পাবে। কেমন শাড়ি এনেছিলেন মেয়ের জন্য? কেমন আর, সস্তা ডুবরে শাড়ি, যেমনটা আমাদের মতো আর 5টা গরিবের মেয়েরা পরে। যেতই বা কোথায় সেজে গুজে, ওই গাঙ্গুলিদের পুজো ব্যাস। নবাবগঞ্জের অত বড় শীতলার মেলা বসে, কোনোদিন নিয়ে যেতে পেরেছি না? না আমার মেয়েটা কোনোদিন মুখ তুলে বলেছে না কি ওটা দিতেই হবে। ওইটুকু ছেলে, তারও কোনো বায়না নেই, খালি এই বই দাও বাবা আর ওই বই দাও বাবা। দুর্গা যাওয়ার বার সচিত্র চণ্ডী মাহাত্ম বা ওই কালকেতুর উপাখ্যানটা নিয়ে এলুম 6 পয়সা দিয়ে। সে তো পড়েই রইল। ছেলেটা খালি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, পথে পথে ঘুরে বেড়ায়, কাকে যে খোঁজে কি যে খোঁজে। আমি তো ওই নামে বিদেশে থাকি, রোজগার কপালে লেখা নেই। ওর মা বলল 3-4 আগে যে ছেলে আধার নামিয়ে ঘরে ফিরল। সে অমন কোনোদিন করে না, বুঝলেন ঠাকুর মশাই। নিজের ছেলে বলে বলছি না, অমন বাধ্য ছেলে আর একটিও নেই এই তল্লাটে। রাত করে বাড়ি ফেরা তার ধাতে নেই। তা সেদিন ফিরেই নাকি তার মাকে বলেছে সে নাকি কাকে খুঁজছিল তাকে পেয়ে গেছে। ব্যাস, সেই থেকেই তারও সে জ্বর। আমি বাড়ি ফিরেছি 3 দিন আগে, আর দেখলেনই তো, তারপরই আপনার চরণে উপস্থিত হয়েছে। রোগ ব্যাধি তো না হয় মানা যেত, কিন্তু তাও তো নয়। নবাবগঞ্জের বড় ডাক্তার শরৎ আমাকে কেমন একটা মুখ করে বললেন, ভালো ঠেকছে না হে হরিহর, ওষুধের কাজ নয়, অন্য উপায় দেখে নিও। তিনি আগে সুন্দরবনের কোনো জমিদারের নাকি বাঁধা ডাক্তার ছিলেন, সেখানেই আপনাকে দেখেছিলেন। তার কাছেই আপনার নাম শুনি, তারপরই তো শুনে বিভূতি আপনার বিশেষ ওই। কি করি বলুন তো ঠাকুর। জ্যোৎস্না মাখা একটা তাল বোধহয় পড়ল হরিহরের বাড়ির পিছনের পুকুরের কালো জলে। একটা কুকুর কেঁদে উঠল দূরে। তারানাথ ফিস ফিস করে বললেন, মেয়ে কাপড় পেয়ে গেছে। আমার চোখে তখন ভেসে উঠেছে আমের ডাল বেয়ে ঠাকুরঝি পুকুরের জলে নেমে যাওয়া ওই মেয়েটার ডুরে শাড়ি। কেঁপে উঠলাম আবার। হরিহর অবাক হয়ে প্রশ্ন করলেন, কি বলছেন ঠাকুর মশাই? হ্যাঁ, ইচ্ছামতি কারও ইচ্ছা অপূর্ণ রাখেন না। আপনার আনা শাড়ি তার জলে ভেসে মেয়ের গায়ে উঠেছে, কিন্তু তার তো ফেরার কথা নয়। সে তো স্বর্গে গেছে নিশ্চিত। তবে কি, কে কে ফিরিয়ে আনছে তাকে? আচ্ছা যজমান, আপনার পরিবারে সে অনেক পুরুষ আগে হলেও বলুন, কোনো অপমৃত্যু আছে বা কোনো ঘৃণ্য পাপ? হরিহরের মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেল। তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, বীরু রায়। গ্রামের নির্দিষ্ট কোনো শ্মশানঘাট চিহ্নিত ছিল না। ছাতিমতলা নাম দিয়ে যে অংশটা ছিল তাই মোটামুটি দাহ করার স্থান বলেই নির্দিষ্ট ছিল। তবে বাংলাদেশে কখন মড়ক লাগে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়, ঘরেরই সীমানা থাকে না তো আবার শ্মশানের। নদীর তীরে যে দিকটায় বুনো কুল আর সটি গাছের আড়ালে নীলকুঠির প্রাচীন ভগ্নাবশেষ রয়েছে, তার পাশে গ্রামের উত্তর দক্ষিণে যাওয়ার রাস্তা ছেড়ে একটা ঢাল নেমে গেছে নদীর গর্ভে। কোথাও বাঁশঝাড় নুইয়ে পড়েছে, কোথাও বা গাছ ছেয়ে আছে নোনা করমচায়। সেই বুনো অংশটুকু পার করে গেলেই ইচ্ছামতির বালুময় তীরভূমি শুরু হয়। সেই বিস্তীর্ণ বালুময় প্রান্তরে গ্রামের মৃতজনের সৎকার সম্পন্ন হয়।
যারা বড় মানুষ মোটর গাড়ির ব্যবস্থা করতে পারলে নিমতলা ঘাটে নিয়ে যান মৃত পরিজনকে। পরদিন সকালে তারানাথ আমাকে বললেন, চলো সৎকারের ঘাটটা একটু দেখে আসি, যদি কিছু পাই। আকাশের মুখে রাতের অন্ধকারে কে যেন মুঠো মুঠো কালির পোঁচ দিয়ে গিয়েছিল। দিনের আলো ফুটতেই সেই ময়লা প্রকট হয়ে পড়েছে, আর থেকে থেকে নদীর বুক থেকে একটা জোলো হাওয়া পাক খেয়ে উঠে আসছে। বইঁচির ঝোপগুলোকে দেখলে হঠাৎ মনে হয় কোনো পাগলি মাথা নেড়ে চলেছে এক মনে। বাড়ির পশ্চিমে চালতা গাছ পর্যন্ত এলেন হরিহর। সেখানে দাঁড়িয়ে নদীর পথটা দেখিয়ে দিলেন আমাদের। দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়ের আমার বড় আদরের ছিল এই গাছখানি। মাঝে মাঝে মনে হতো তার কথা হয় ওই গাছটির সঙ্গে। আর কি হবে, কপালে সুখ আর সইল না ঠাকুর। ভগবান আমার মতো মাটা লোককে মেরে কি সুখ পেলেন কি জানি। বলতে বলতে উদ্ভ্রান্তের মতো কোনো একদিকে চলে গেলেন হরিহর। আমাদের পথ নদীর দিকে এগিয়ে গিয়েছে তেড়চাভাবে। আর একটা ঘাসে ঢাকা হাত দুয়েক লম্বা জমি নদী থেকে দক্ষিণে এগিয়ে এসে পথকে হরিহরের বাড়ির দক্ষিণে কেটে চলে গেছে চুয়াডাঙ্গার নবাবগঞ্জের দিকে। সেটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে তারানাথ বললেন, নালা মনে হচ্ছে না। তারপর আমার জবাবের অপেক্ষা না করেই এগিয়ে গেলেন নদীর দিকে। সাদা বালির চড়ার উপর কালো মেঘের পর্দা নেমে এসেছে, যেন সে সব আলো আড়াল করে দিতে চায়। এই পৃথিবীর বুকে এমন কিছু ঘটতে চলেছে যা স্বর্গের দেবতাদের চোখে পড়তে দেওয়া যাবে না। ইচ্ছামতির পারদ রঙের জলে ছোট ছোট ঢেউ। ছোবল মারার আগে নাগিনী আড়মোড়া ভাঙছে যেন। আমার হঠাৎ মনে হলো যে নদীর তীরের আমবনের কিনারায় কে যেন এসে দাঁড়িয়েছে। নদীর দক্ষিণ বাঁকে মনে হয় হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। সেদিকটা ঝাপসা হয়ে আসতে লেগেছে, আর সেই সাদা ধারাপাতকে পটভূমিকা করে বনের প্রান্তে এসে দাঁড়িয়েছে লম্বা রোগা মেয়েটা। ঝকঝকে দাঁত, সাদা চোখ, হাত তুলে সে তারানাথকে ডাকছে। আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল এই ডাকে তারানাথকে ভোলানো যাবে না। এত সাধনার সাধন যার করায়ত্ত, স্বয়ং কাল ভৈরব যার সহায়, তাকে এই সামান্য প্রেতজনী আর কি করতে পারে? আমি মেয়েটার দৃষ্টিপথ থেকে একটু আড়াল হয়ে একটা আমড়া গাছের গা ঘেঁষে রইলাম। তারপর তারানাথের দিকে ঘুরে খুব আলতো সুরে ডাকলাম, ও ঠাকুরমশাই। কিন্তু তারানাথের মুখ দেখে আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো অবস্থা হলো। সাদা চুলগুলো কপালে এসে পড়েছে, লাল টকটকে চোখে তিনি পায়ে পায়ে মেয়েটির দিকে এগিয়ে চলেছেন। দেখেছো মেয়ের কাণ্ড? এই বাদলার মধ্যে কেমন আদার বাদার করে ঘুরে বেড়াচ্ছে। চারি রে, চল মা, তোর কিশোরী কাকাকে বলে আমি তোর জন্য লাল ফিতে, আলতা, পুতুল সব আনিয়ে দেব। এখন চল মা, ঘরে চল। আমি বুঝলাম তারানাথ সম্পূর্ণ উন্মাদ হয়েছেন। ও মেয়ে যে চারি নয়, এমনকি এই বিশ্বের কোনো জীবিত প্রাণী নয়, তা বোঝার ক্ষমতা তারানাথের লোক পেয়েছে। আমি আর আড়ালে থাকতে পারলাম না, তারানাথের উদ্দেশ্যে ছুটলাম। দক্ষিণের আকাশ লোভী সাপদের মতো মুখ আরও নামিয়ে এনেছে অনেকটা। বৃষ্টির রূপলি ধারা যেন তার দাঁত, আর তারানাথ ওই বৃষ্টির আড়ালের দিকে এগিয়ে চলেছেন নদীর তীর ঘেঁষে। একটু পরেই তিনি হারিয়ে যাবেন। আমি একবার হাত তোলার চেষ্টা করলাম, তাকে ডাকলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। মেয়েটি এবার আমার দিকে মুখ ফেরালো। উফ, কি হিংস্র সেই দৃষ্টি! তার বড় বড় দাঁত নেই লাল টকটকে দৃষ্টি, শুধু উজ্জ্বল দুটো হাসি ভরা চোখ আর ঠোঁটের কোণে তীব্র ব্যঙ্গের অভিব্যক্তি বলে দেয় তার কি উদ্দেশ্য।
বুকের মধ্যে একটা প্রবল ধাক্কা অনুভব করলাম। আমার পায়ে কে যেন কয়েকশো মন ওজনের পাথর বেঁধে রেখেছে। এক পাও আমার এগোনোর ক্ষমতা নেই। আমি হতাশ বিধ্বস্ত হয়ে বালির উপরে বসে পড়লাম। তারানাথ ধীরে ধীরে মুছে যেতে লাগলেন আমার দৃষ্টিপথ থেকে। সব আশা ছেড়ে দিয়েছি আমি ভবিতব্যের হাতে। ভেবে নিয়েছি এ জন্মে তারানাথের সঙ্গে আর দেখা হবে না। এমন সময় বৃষ্টি পর্দা ফুঁড়ে একটি লোক তারানাথের সামনে আবির্ভূত হলো। সে খুব সাধারণ লোক, আমাদের মতোই ধুতি আর শার্ট, দেখেই বোঝা যায় খুব দরিদ্র মানুষ। কিন্তু সে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি আর মেঘের অন্ধকার ছিঁড়ে এক রশ্মি আলো তাদের পিছনে জেগে রইল, আর ছুটে আসা অন্ধকারও থমকে গেল। এত দূর থেকে তাদের বাক বিতণ্ডা শোনা গেল না। তারানাথ খুব উত্তেজিতভাবে লোকটিকে কিছু বোঝাতে চাইছিলেন। লোকটি শুধু তারানাথের কাঁধে আলতো করে ডান হাতটি রেখে চুপ করে দাঁড়িয়ে রইল। তারানাথ একটু শান্ত হলে লোকটি ঘুরে মেয়েটির দিকে হাত দেখালো। তারানাথ শিউরে উঠলেন, আর তখনই মেয়েটি ভয়ঙ্কর গলায় চিৎকার করে উঠল। সেই কি ভয়াবহ সুর, যেন হাজার হাজার সাপুড়ে বাঁশি আর কাঁসা পেতলের ঝনঝন একসঙ্গে বেজে উঠল। তারানাথ কাঁপতে কাঁপতে বসে পড়লেন নদীর বালির ওপরে। লোকটি মেয়েটির দিকে আঙুল তুলে স্পষ্ট গলায় বলে উঠল, যাও যাও, চলে যাও। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। মেঘ কেটে রোদ উঠেছে, আর সেই আলো অপুর ঘরের ছোট্ট জানালাটি দিয়ে এসে পড়েছে। চৌকো আলোর পটি, তার মধ্যে নেচে বেড়াচ্ছে ছোট ছোট পাতার ছায়া, যেন মায়ের কোল আলো করে চঞ্চল শিশুরা। অপুর হঠাৎ মনটা ভারী ভালো হয়ে উঠল। মাথার সেই ভার হয়ে থাকা ব্যাপারটা আর নেই। ঠোঁটগুলো আগের থেকে বেশ নরম হয়ে এসেছে। তার অবাক চোখে নিশ্চিন্দিপুরের এক রাশ সুন্দর স্মৃতি এসে খেলে উঠল। তার গ্রামের ছায়া ছায়া দুপুর, দিদির পিছু পিছু হেঁটে বাড়ি ফেরা, বগলে বই দপ্তর, দুর্গার ভাষা ভাষা চোখ। ও দিদি, তুই পাঠশালে যাস না কেন? তোর বোকা, তুই জানিস নে মেয়েরা পাঠশালে গেলে নচ্চার হয়ে যায়। আমার বিয়ে হবে, সেই যে তোর রসুন চকি বাজিয়ে গেল না, সেবার দিনুখানাই দেয়, সে আসবে। বিলেতে আলো, মা বলেছে আমি রানী হব। ও মা, ও পাগল ছেলে, কাঁদছিস কেন? আরে ও হতভাগা, আমি তোকে রেখে যাব ভেবেছিস? আরে এ কোথাকার পাগল। আমি মাকে বলেছি যেথায় যাব অপুকেও নিয়ে যাব। নে চোখ মুছ, এত বড় একটা রাঙা আলু তুলে এনেছি ওই ওই ঝোলের ওদিক থেকে। মা যা কষিয়েছে না। ঘুম ভাঙতেই অপু চমকে উঠে জানলার ওপাশে দেখল বন ধুঁধুলের নিচে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। ধুতি পরা, খালি কান, গলায় তার বাবার মতো কয়েক ফেরতা তুলসীর মালা, তার সঙ্গে চন্দনের ফোঁটা। এ কি কোথায় দেখেছে অপু? সতে না, তার তো গালে বড় আঁচিল রয়েছে। ফোনেও নয়। বামনপাড়ার পটু, সে তো অনেক ছোট, আর নীলুদা তো নয়। জানালা দিয়ে আসা চারকোনার রোদটা কখন যেন লম্বা হয়ে দরজার আকারে হয়ে গেছে অপুর খেয়াল হয়নি। সে ওই পথেই বেরিয়ে গেল। ছেলেটা একটু রাগি রাগি গলায় বলল, বেশ তো তুমি ভাই, সে কবে থেকে ডাকছি, ওদিকে তোমার সাড়াই নেই। অপু তখনও তাকে চিনতে পারেনি। সে বলল, তুমি কে ভাই? নীলুদার মামার ছেলে? কলকাতা থেকে এসেছ? কলকাতা কেন হতে যাবে, আমি এই গায়েরই সেই কবে থেকে। তুমি আর কি দিচ্ছ? খেলতে ভালো না লাগলে বলে দাও না ভাই।
আমি চলে যাই। অমন নরম ন্যাটা প্যাটা ছেলে আমার পছন্দ নয়। একে জ্বরে পড়ে প্রায় 5 দিন হলো অপুর খেলা হয় না, তার উপর কে এক বুড়ো মতো সাধু এসে ঘরের দরজায় থানা গেড়ে বসেছে, মাছি গলবার উপায় নেই। রাগী গলায় সে বলল, নিজের যেন ভারী সাহস, পারবে ওই যে নবাবগঞ্জের সড়কের ওপারে দক্ষিণের মাঠ পেরিয়ে যেতে, নীলকণ্ঠ পাখির ডিম দেখতে পাকুড় গাছের মাথায় চলে। চ দেখি কেমন পারিস এখন। না ভাই, আমার অত সাহস নেই। ঠাকুরজি পুকুরের ওদিকে আমি আর আমার বাবা থাকি, চলো একটু খেলা করব। আমার বাবা খুব ভালো গান গাইতে পারে, শুনবে? বলেই গলা খাঁকারি দিয়ে চোখ বুঝে এক টানে বলে গেল, ঠাকুর আমার জলের ভাসান, জলেই লীলা, জলেই শয়ান, তাই আমারে ঘর দিয়েছেন, জলের নিচে সদর উঠান। ওইভাবে বুঝি গান হয়? অতটা পারি না ভাই, চলো তুমি। বাবার গলায় গান শুনলে আর ফিরতে মন হবে না। অপু আর কথা না বাড়িয়ে ছেলেটির পিছু পিছু চলল। নিশ্চিন্দিপুরে অগণিত জলাশয়, ইচ্ছামতি তো রয়েছেই পশ্চিমে, তার উপর গড়পুকুর, জোল, ঠাকুরজি পুকুর, নবাবগঞ্জের সড়কের পাশে বিশাল জলাজমি। পূর্ণিমায় জ্যোৎস্না পড়ে চিকচিক করে, মনে হয় একখানি আরশিকে ফেলে গিয়েছে। রাত্রি গভীর হলে বিশালাক্ষী দেবী তাতে মুখ দেখতে আসেন। অপু চিরকালই হারিয়ে থাকতে ভালোবাসে। চোখের মধ্যে যেটুকু ধরা পড়ে তাতে মনে হয় তার কিছুই দেখা হলো না। ওই যে দিগন্তে কালো গাছে মেঘে জড়াজড়ি করে রয়েছে, তার পরে কি আছে? আরো দূরে সোনাডাঙ্গা, মাধবপুর, 10 খরা হয়ে ধলচিতের কিয়াঘাট, তাতেই কি শেষ? কখনোই নয়। সেই ঘাট পূর্ণিমার মাঝরাত্রিরে একাকী পার হতে পারলে মহাভারতের দেশে যাওয়া যায়। কর্ণ, অর্জুন, দ্রোণ, এমনি দিনের বেলায় গুচ্ছের লোকের সঙ্গে যাও, আর 5টা ঘাটের মতোই কিন্তু সাধারণ। নৌকা আসছে যাচ্ছে, লোক নামছে, ওই সরল ছবির মধ্যেও যে পুরো আলাদা একটি বিশ্ব মিশে রয়েছে তা বোঝবার জো নেই। ওটি অপু একাই দেখতে পায়। বাড়ির চালাটা বনবাদারে আড়াল হয়ে গেছে। অপু বনপথে চলতে চলতে হাঁপিয়ে উঠেছিল। আলকুশিতে গা চুলকোচ্ছে, লেবু কাঁটায় পরনের কাপড়খানিও বোধহয় কিছু জায়গায় ছিঁড়েছে। অপু বিরক্ত হয়ে বলল, উফ, তুমি বুঝি সোজা পথে চলতে পারো না? দেখ, সেই থেকে বনবাদার ঠেঙেই চলেছি। হ্যাঁ, আর চরের ছেলেকে সদর দিয়ে নিয়ে আমি তোমার মায়ের হাতে ঠ্যাঙাড়ির বাড়ি খাই আর কি। ওই তো ভাই হর্তুকি গাছটা, ওটি পার হলেই সামনে। সাবধানে, কাপড়টা একটু গুটিয়ে নাও, কষ কাছে হোঁচট খাবে নয়তো। অপু নিচু হয়ে কাপড়টি গুটিয়ে নিতেই দেখল সে সম্পূর্ণ একা। সামনের ছেলেটি যেখানে ছিল, 2টি জলপিপি খেলা করছে। সামনের হরিতকি গাছের একটি ডাল অল্প অল্প নড়ছে। অপু কিছুক্ষণ থেমে থেকে সামনের দিকে এগিয়ে গেল। গাছটা পার হলেই তো ছেলেটির বাড়ি, তার বাবা হয়তো সেখানেই আছেন। সামনের উঁচু ঝোপটার পরেই গাছপালা শেষ, সেটা ফাঁকা আকাশ দেখলেই বোঝা যায়। ঝোপটা পার হতে গিয়েই অপুর মনে হলো কেউ যেন তাকে পিছু ডাকছে। স্পষ্ট কোনো ডাক নয়, যেন অনেক দূরে। তার বাড়ির চালতা গাছতলা বা সিঁদুর কৌটো আম গাছের নিচে দাঁড়িয়ে মোটা ভারী গলায় কেউ তাকে ডাকছে, অপূর্ব, অপূর্ব, আর নয়, আর নয়। অপু কান খাড়া করে শুনল। হয়তো কানের ফুল। 2টো শালিক কিচকিচ করে উঠল, সঙ্গে একটা কাক। ডাকটা আর শোনা গেল না। অপু ঝোপটা পার হতেই তার ডান পা নরম মাটিতে পিছলে গেল। বুকটা এক মুহূর্তের জন্য খালি হয়ে গিয়েছিল তার। বাঁ পাটা তখনও শুকনো জমিতে। বনের ভিতরে বোঝা যায়নি খোলা আকাশে এত মেঘ। অন্ধকার আকাশের নিচে অপরাধীর মতো চুপ করে আছে ঠাকুরজি পুকুরের কালো জল।
একটা ডুরে শাড়ি স্থির হয়ে ভেসে আছে জলের উপরে, আর তার ঠিক পাশে আবঝা কালো জলের উপরে ভেসে আছে একটা মুখ, সাদা চোখের মণি, ঝকঝকে দাঁত। নরম সুরে সে ডাকলো, অপু, মুখুজ্জেদের সেজ ঠাকরুন খুব খানিকটা হাত নেড়ে সকলকে বোঝানোর চেষ্টা করছিলেন। তুমি কি জানো দুর্গার মা, আমি তো সবই আগে থেকেই বুঝতুম ও ছুরির গুণপনা। তখন তো কেউ শোনোনি আমাকে এই কাটো কি সেই কাটো। বনে বাদারে ঘুরে সে কি আর মনীষী ছিল গো? হা হয়ে যাই মা গো। ওই সিঁদুর কোটে গাছের নিচে দুকুর হলে আমারই বুক কাঁপে। আমার বাড়ির ছেলেরা তো বড়ই হয়েছে, শত্রুর মুখে ছাই দিয়ে। ক্ষমতা আছে, হ্যাঁ ক্ষমতা আছে ওদের যে ওই গাছের নিচ দিয়ে যায়? আমি কি আর একবার বলেছি? ও মা দুর্গা, এই ঝড় বাতাসে আধার গাছগাছালির নিচে ঘুরিস নে মা আমার। কোন বাতাসে কি রয়েছে তা কি আর আমরা বুঝি? কবে কোন বাতাস লেগে দেখো গা, মেয়ে আগেই ডাকিনী যোগিনী হয়ে রয়েছে, শুধু শরীর ছাড়া তাকে ছিল। যেই হয়েছে অমনি। তাই বলে নিজের ভাইটাকে ঘর থেকে নিয়ে যাবি? হ্যাঁ, অমন রাক্ষসের জীবনের মুখে ঝটরে তোর। এই মুখরা ভদ্রমহিলাকে কেউ সহ্য করতে পারত না। গ্রাম বড় অদ্ভুত জায়গা। শুধুমাত্র বয়স বা বংশের নাম নিয়ে কত দুর্মুখ মানুষ যে চিরকাল মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে আসছে তার কোনো লেখাজোখা নেই। নীলমণি মুখুজ্জে হরিহর রায়ের এই দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছিলেন, তবুও তাঁর কিছু বলে ওঠার ক্ষমতা ছিল না। হরিহর একপাশে দুহাতে মাথা ধরে বসেছিলেন। সর্বজয়ার মুখ দেখেই মনে হয় তিনিও বিশ্বাস করে নিয়েছেন এই কাজ দুর্গার প্রেতজনী ছাড়া আর কারো কাজ হতে পারে না। সেজ ঠাকুর আরো কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় গমগমে গলায় তারানাথ বলে উঠলেন, শুনুন মা, সেদিক দিয়ে দেখতে গেলে আপনার বাড়ির ছেলে মেয়েদের উপরেই তার বেশি নজর পড়া উচিত ছিল। মেয়েটিকে সর্বসমক্ষে চোর অপবাদে মারধরও করেছেন আপনি, আরও কত শত অপমান করেছেন। মা আমার অপার দুঃখ নিয়ে চলে গিয়েছেন, এবার তো তাকে মুক্তি দিন। সেজ ঠাকুর লাগামে বাধা পড়া ছুটন্ত ঘোড়ার মতো হোঁচট খেলেন যেন। কিছুক্ষণ তার মুখ দিয়ে কোনো কথা সরল না। তারপর সন্তর্পণে তার মুখটি মেয়েদের ঘোমটার মধ্যে হারিয়ে গেল। তারানাথ করজোড়ে উপস্থিত সকলকে বললেন, মায়েরা, উপস্থিত ভদ্রজন, আপনারা এই মুহূর্তে নিজ নিজ গৃহে ফিরে যান। আর দ্বীপ্রহর অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়েদের আজ বাড়ি থেকে বেরোতে দেবেন না। মেঘলা বেলায় তো সূর্যের অবস্থান বোঝা সম্ভব নয়, তাই এখনই তাদের গৃহে অবস্থান করতে বলুন। অথম সন্তানের এই অনুরোধটুকু অন্তত রাখুন। তারানাথের যন্ত্রণাক্লিষ্ট মুখটির দিকে তাকিয়ে কেউই আর এক মুহূর্তও বিলম্ব করল না। ধীরে ধীরে হরিহর রায়ের প্রাঙ্গণ ছেড়ে নিশ্চিন্দিপুর বেরিয়ে গেল। আমি কি অপরাধ করেছি গো ঠাকুরের পায়ে? আমার সব গেল, সব গেল। আমি তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। পাড়া সম্পর্কিত তিনি আমার বৌমা, মেয়ের মতো। তারানাথ বাধা দিলেন, থাক, কাঁদতে দাও, ভার হালকা হোক। ঠাকুর মশাই, আপনার বর্তমানে এমন সব হতে পারলো,
আপনি কিচ্ছু করলেন না? আপনাকে আমি আগেই বলেছিলাম, লোভ আর কাম আমার সকল শক্তি কবে যেন একটু একটু করে ক্ষয় করে দিয়েছিল। যার ভরসায় এত কিছু, সেই কাল ভৈরবও ছেড়ে গিয়েছেন এই রিপুর কারণেই। হয়তো এই নিশ্চিন্দিপুর ছেড়ে প্রাণের ভয়েই পালিয়ে যেতাম, যদি না তার দেখা মিলত। আমিও অনেকক্ষণ থেকেই উসখুস করছিলাম নদীর পাশে হঠাৎ দেখতে পাওয়া লোকটির পরিচয় জানার জন্য, কিন্তু সেখান থেকে প্রায় অচেতন তারানাথকে নিয়ে ফেরা, বাড়ি ফিরে অপূর্বের অন্তর্ধানের সংবাদ শোনা, তারানাথের মন্ত্রোচ্চারণ ও অপূর্বকে আহ্বান করা, এক বাড়ি ভর্তি মানুষ, সব মিলিয়েই আর তার কথা জানা হয়নি। এখন সুযোগ পেয়ে আর বিলম্ব করলাম না। ঠাকুরমশাই, কে ওই লোকটি? তেমন কেউ না, বন্ধু, পথের বন্ধু। কি যে বলেন, সে তো ওই 30-35-এর একটি ছেলে বলে মনে হলো। বন্ধু কি করে হয়? তোমার এ কথা তো অস্বীকার করতে পারি না, তবে সে আমার বাবার সময়েও এমন 30-35 বছর বয়সেরই ছিল, ঠাকুরদার সময়েও তাই। শুধু আমার সঙ্গে যখন প্রথম তার পরিচয় হয়, তখন তার বছর 45-এর মতো বয়স ছিল বোধহয়। আমার মনে হলো এই সকল অলৌকিক ঘটনার গভীর ছাপ তারানাথের মস্তিষ্কের ওপর পড়েছে। পুত্রহারা পিতার অসহায় মূর্তি, সন্তানহারা মায়ের বিলাপ, এসবের মধ্যে আমি আর তারানাথকে কিছু বললাম না। মাথা নিচু করে বসে রইলাম। তারানাথ অনেক কষ্টে একটু হাসলেন। জানি আমাকে পাগল ঠাউরেছ। আসলে আমরা সরল সোজা পথে চলতে অভ্যস্ত, তেমনটাই বেশিরভাগ সময় হয়ে থাকে। কিন্তু আমার এই পথিক বন্ধুটির পথ সোজা নয়, সে যেন অনেকটা পথ ভোলা পথিকের মতো। বারবার ঘুরে সে একই জায়গায় এসে পড়ে, আর দেখতে পায় পথের দুপাশের বসতি, প্রকৃতির সব বদলে গেছে। এই বদলও তার একদমই অচেনা নয়। আগের কোনো পথ হারানোর মুহূর্তে সে এ সকল পরিবর্তন আগেই দেখে গেছে। কিছু তো তার মধ্যে আছেই, নইলে ওই ভয়ানক প্রেত তার শিকার ছেড়ে দিল কেন? প্রেত কোথায়? প্রেতিনী তো না, কখনো না। সে প্রেতিনী নয়, দুর্গা নয়। সে মাকে আমার প্রেত জীবন দেবে তেমন সাধ্য দেবাদিদেবেরও নেই। সে বড় পুণ্যবতী হে। এমন পুণ্যবতী কত বছরে একটি জন্মায় কি জানি। সে এত তাড়াতাড়ি দেবলোকের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে, ক্ষুদ্র বিশ্বের এ সকল ক্ষুদ্রতম ঘটনাবলী তার নজরে আসে না। নইলে তার প্রাণাধিক প্রিয় ভাইয়ের ক্ষতি করার সাধ্য ওই বষ্টুমের ছেলের হয়? উঠোনের মধ্যে বাজ পড়ল যেন। হরিহর আর সর্বজয়া তাদের চোখ তুলে তারানাথের দিকে তাকালেন। আমিও তাই। তারানাথ ভাঙা গলায় বললেন, নদীর তীরে সে যখন আমার কাঁধে হাত রাখল, প্রেতিনীর আসল রূপ আমি দেখতে পেলাম। সে এক বালক, দুর্গার রূপটির আড়ালে দাঁড়িয়ে কুটিল চোখ মেলে হাসছে। হতভাগিনীকে তো আমরা কেউই চিনিনি। বড় দুঃখ নিয়ে গেছে সে, সেই সুযোগই সে নিয়েছে। যে ডুরে শাড়িখানি হরিহর এনেছিলেন, মায়ের আমার সেটি পরার আশা ছিল। ইচ্ছামতির তীরে সেটি ফেলে এসেছিলেন সবাই, ফিরেও দেখেননি। যে নহরখানি নদী থেকে নিশ্চিন্দিপুর ভেদ করে দক্ষিণে চলে গেছে চুয়াডাঙ্গার দিকে, সেটি কোথায় শেষ হয়েছে রায়মশাই? ঠাকুরজি পুকুর। আমি সব দেখতে পাচ্ছি। ওই তো শুক্লা ত্রয়োদশীর রাত, ঘন মেঘের ফাঁকে ক্ষীণ জ্যোৎস্না ফুটেছে।
বর্ষার জলে পুষ্ট নহর বেয়ে ভেসে যাচ্ছে মায়ের দূরে শাড়িখানি। ওই সেই বাড়ির সামনে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। চালতা গাছটির নিচ থেকে এক টুকরো দীর্ঘশ্বাস ঘূর্ণি তুলে লাফিয়ে পড়ল নহরের জলে। আর সে দাঁড়ালো না, ভীম বেগে ভেসে গিয়ে কাপড়খানি লাফিয়ে পড়ল ঠাকুরজি পুকুরের জলে। মেঘের আড়াল থেকে বিশাল এক কালো হাত বেরিয়ে এসে টেনে নিয়ে গেল চাঁদকে অন্ধকারের গহরে। ঠাকুরজি পুকুরের জল দূরে শাড়িখানির ছোঁয়া পেয়ে উত্তাল হয়ে উঠল। ষড়যন্ত্রের মতো ফিসফিস শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো লাল জোনাকির দল। জলের অতল থেকে এক দানবীয় তরঙ্গ উঠে এলো, জলের ওপর থিতু হয়ে রইল কিছুক্ষণ, যেন খুব সাবধানে দেখে নিচ্ছে কোনো মঙ্গল দৃষ্টি, কোনো শুভ চিন্তা তাকে লক্ষ্য করছে কিনা। তারপর নিশ্চিন্ত হয়ে শাড়িটির মাঝামাঝি এসে খুব সন্তর্পণে ডুবে গেল গভীরে। মায়ের আমার আঁচলের একটি প্রান্ত কিছুক্ষণ ভেসে রইল জলের ওপর, তারপর সেও ডুবে গেল। সে কবে ঠ্যাঙারে বীরু রায় বৃদ্ধ বষ্টুম আর তার ছেলেকে খুন করে পুঁতে রেখেছিল ঠাকুরজি পুকুরে, তার তার প্রায়শ্চিত্ত কি আমার এখনো সম্পূর্ণ হয়নি? হতদরিদ্র হয়ে, ঘর ছাড়া হয়ে, একমাত্র মেয়েকে হারিয়েও কি আমার দুর্দশা ঘোচেনি? ঠাকুরের কি বিচার! তবে তবে রত্নাকর রামায়ণ লিখলেন কি করে? কালকে তো কি করে মায়ের আশীর্বাদ পেলেন? বলুন তো ঠাকুর, আমার মতো অসহায়কে মেরে কোন মহৎ কাজটা সম্পূর্ণ হচ্ছে ঈশ্বরের? বৈষ্ণবের সাপ বড় ভয়ঙ্কর হে যজমান। সকল সৃষ্টির পালনকর্তা যিনি, সেই বিষ্ণুর উপাসক তাঁরা। স্বয়ং তিনি যদি ক্রোধ সংবরণ না করেন, কিছুই হওয়ার নয়। রত্নাকর রামায়ণ লিখেছিলেন সত্য, কিন্তু তার অন্তিম কি সুখের হয়েছিল? রাম সরজু নদীতে প্রাণ বিসর্জন দিলেন, মা সীতার পাতাল প্রবেশ ঘটল। রঘুবংশের সেই কুলমর্যাদার কি অবশিষ্ট রইল বলুন দেখি? পাপ বিষের মতো গিয়েও থেকে যায়, কুরে কুরে খায়। এ বাস আপনাকে ছাড়তে হবে হরিহর। যদি বংশের কারো পুণ্য ফল থাকে, তবে আপনার ছেলে ফিরে আসবে। এখানে কোনো তন্ত্র, কোনো উপাচার কাজে লাগবে না। তবে সে আশা দিয়েছে, আমার পথিক বন্ধু সে আশা দিয়েছে। হরিহর কি বুঝলেন কি জানি, শান্ত হয়ে একপাশে বসে পড়লেন। আমি তারানাথকে জিজ্ঞাসা করলাম, কি নাম তার? আপনার ওই পথিক বন্ধুর নামটা কি? তারানাথ বললেন, অমর জীবন, অমর জীবন ভট্টাচার্য। অপু শুনতে পেল চতুর্দিকে অজস্র ঝিঝি পোকা ডাকছে দিনের বেলাতেই। কালো হয়ে আছে ফলসার ঝোপ, আর তার ভেতর দিয়ে কারা সব ছুটে চলেছে ছাতিনতলার শ্মশানের দিকে। বিনবিন করে তার কানের কাছে কে যেন বারবার বলে যাচ্ছে, স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতু তলে, 24 কোটি বান বর্ষা শিবের সঙ্গে চলে। সত্য যুগের মরা, আউল যুগের মাটি, শিব শিব বল রে ভাই, ঢাকে দাও কাঠি। অপুর একটা পা পুকুরের জলে আটকে আছে, আরেক পা ডাঙায়। পাশ দিয়েই সরসর করে বোধহয় একটা করেজ চলে গেল। কাঁধ পেয়ে উঠে আসছে ডেউ পিঁপড়ের সারি। ও পাড়ার অনন্ত যখন মরে গিয়েছিল, তার কান বেয়েও এমন পিঁপড়ে উঠে এসেছিল। কিন্তু আজ তার একটুও যেন ভয় নেই। ছাতিন তলায় ভয় নেই, গাব তলায় ভয় নেই। বিলিতি আমড়া গাছের নিচ থেকে আতুরি ডাইনি যদি আজ তার বাড়ি সমেত হামানদিস্তায় চড়ে উড়ে আসে এই পুকুরের পাড়ে, তবুও তার ভয় করবে না। শুধু বারবার মনে পড়ছে মায়ের শুকনো মুখখানি। এতক্ষণে হয়তো
সে অপু অপু বলে কেঁদে আকুল হলো। বাবা হয়তো মাথায় হাত দিয়ে বসে আছে ডালিম তলায়। রানু দিদি, সতু দাদারা কি এসেছিল তার খোঁজে? হঠাৎ প্রচণ্ড অভিমানে তার ছোট্ট বুকখানি ফুলে ফুলে উঠতে লাগলো। তাদের দুই ভাই বোনকে তো কেউ কোনোদিন ভালোবাসেনি, আপনার ভাবেনি। কচু ঘেঁচু কুড়িয়ে বাড়িয়ে খেয়েছে। কতবার চোর অপবাদ দিয়েছেন সেজ ঠাকুরন। সবাই সবাই দুচ্ছাই করেছে। রানু দিদি যতই ভালোবাসা দেখাক, কোনোদিন বাড়ির বড়দের মুখের ওপরে কথা বলতে শোনেনি অপু। না, অপু দুর্গা তো এমনটা করতেই পারে না। ওরা ভালো। তাদের হয়তো মাও কোনোদিন কোমর বেঁধে কোঁদল করেনি পাড়ার লোকেদের সঙ্গে। তবে কেন ফিরবে সে? ফিরবে না, সে আর ফিরবে না। এইখানেই ওই ভিখিরি আর তার ছেলেটির সাথে সে রয়ে যাবে চিরটা কাল। কিন্তু বারবার তার বাড়িতে আসা ওই বুড়ো লোকটির মুখ তার মনে ভেসে উঠছে কেন? সে যেন অপুর মাথার ভিতরে বসে ক্রমাগত বলে চলেছে, মূলেন ব্যাপকং নাশং ধৈর্যবিং পরাং শিবং ধৈর্যবিং বিশালাক্ষিং তপ্ত জম্বুনদ প্রভাম। অপুর ঘরের পেছনে ঘন বন, পূবে কুঠির মাঠ থেকে পশ্চিমে ইছামতি পর্যন্ত ছড়িয়ে আছে। তারই ভেতরে শুকিয়ে যাওয়া কোনো এক পুকুরের মধ্যে যেন বিশালাক্ষী দেবীর মন্দির রয়েছে। বাবা কতবার দেবীর গল্প কথা বলেছেন তাকে। এমন বড় বড় চোখ, লাল শাড়ি, সোনার গয়না, এই মন্ত্র বাবাও তাকে শুনিয়েছে। তবে তা এত স্পষ্ট নয়, এমন গায়ে কাঁটা দেওয়াও নয়। দেবী সব সময় রক্ষা করে চলেছেন এই গ্রাম, দেশ, বন, নদী সব। হঠাৎ পায়ের কাছে খলবল শব্দ হলো একটা। দাঁতে দাঁতে ঘষা লাগার একটা কিচকিচ শব্দ। অপু চমকে উঠে দেখল সেই ছেলেটি, গলায় তুলসীর মালা, গায়ে দিদির টুরে শাড়িটি জড়ানো, পায়ের ঠিক কাছটিতেই জল থেকে মাথা তুলে তাকে বলছে, ও অপু, আয়। অপুর সারা শরীর হঠাৎ কেঁপে উঠল। ছেলেটার দুই চোখের মণিতে কোনো রং নেই, সম্পূর্ণ সাদা। দাঁতগুলো ঝকঝক করছে ধারালো কাস্তের মতো। মনটা কেমন যেন করে উঠল। সে বলে উঠল, না ভাই, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাই। চতুর্দিকে গাছগাছালিতে হঠাৎই পাগলা হাওয়া নেচে উঠল। রূপকথার 1600 রাক্ষসী যেন ডালপাতা নাড়িয়ে মুড়িয়ে মুছড়ে ছুটে এলো জল ছিটিয়ে। হা হা করে কেঁদে উঠল সারা আকাশ। ঝমঝম করে এক রাশ জল নেমে এলো শূন্য থেকে। অপুর পায়ের ওপর বরফের মতো ঠান্ডা একটা হাত চেপে বসল। খুব নরম সুরে সে বলল, তাই হয় কখনো? তোর জন্য চাল ভাজা, ছোলা ভাজা ভাজলাম, তালের বড়া, পাতাল করে তরকারি। চল চল, দেরি করিস নে। অপুর এতটুকু যেতে ইচ্ছে করছে না, তার বাড়ি ফিরতে ইচ্ছে করছে। সেই আতুরি বুড়ির বাড়ির ভাদ্র বিকেলের মতো, ছাতিমতলার মরা জাগানোর রাতের মতো। কিন্তু আজ তো নীলুদাও সঙ্গে নেই, নেই চড়ক পূজার রাতের ন্যাড়া ঠাকুমা। পায়ের উপরে চেপে বসেছে ঠান্ডা শক্ত হাত। ধীরে ধীরে সে নেমে চলেছে ঠাকুরজি পুকুরের গভীরে। তার কালো জলের গভীরে শ্যাওলা ধরা পাঁক। সেইখানেই বষ্টুমের ছেলের সঙ্গে তাকে থেকে যেতে হবে চিরটা কাল। মা কি জানে সে এমন অতলে তলিয়ে চলেছে আর তার ফেরা হবে না কোনো দিনও? মায়ের জন্য তার মনটা হু হু করে কেঁদে উঠল। তার মাঝে খুব কাঁদবে, খুব। হঠাৎ তার কানে একটি মেলি গলার ধমক ভেসে এলো। এই ছেলে, এখানে জলে নেমে বাদরামো হচ্ছে? যা বাড়ি যা, জ্বর হয়ে আবার মাকে হয়রানি করাবি। আরে ও বষ্টুমির ছেলে, তুমি এখানে কেন? যাও, নিজের বাড়ি যাও। ভেতর থেকে একটা ঘূর্ণি উঠে এলো। একটা তীক্ষ্ণ চিৎকার করে ছেলেটা অপুর পা ছেড়ে দিল। সেই ঘূর্ণির ধাক্কাতেই অপু ছিটকে পড়ল পাড়ের কাছে। কি অপূর্ব গন্ধ গাছে গাছে। কে যেন পাতায় পাতায় সিন্নি প্রসাদ ছিটিয়ে রেখেছে। কর্পূর, চাঁপা কলা আর পদ্মচিনি মেশালে বোধহয় এমনই গন্ধ হয়। মেয়েটি এগিয়ে এলো। বিরাট বিরাট চোখ, লাল কাপড়, সোনার গয়না ঝলমল করছে।
অপু অবাক হয়ে বলল, দিদি তুই এখানে? হ্যাঁ রে, আমি। সে কোন সকালে বেরিয়েছিস বলতো? মুখটা তো চামচিকের মতন শুকিয়ে গিয়েছে। যা, বাড়ি যা। আর ওই যে বুড়ো মানুষটি এসেছেন না, তাকে বলিস তার ডাক আমি শুনেছি। এখনো সময় হয়নি তার। সে আশ্চর্য পাখি, তার জানালায় বসতে এখনো ঢের দেরি। যা ভাই। ও দিদি তুই ফিরে চল, তোর দুটি পায়ে পড়ি। মেয়েটি ম্লান হেসে ভেজা ডুরে শাড়িটি অপুর হাতে দিল। এইটা টিনের তরঙ্গে রেখে দিস, কাউকে দেখাসনি। আমি আছি, তুই দেখিস আমি থাকবো সব জুড়ে তোর কাছে। যা ভাই, আর কাঁদাস নে মাকে। কি এক অদ্ভুত স্বপ্নের মতো মেয়েটি মিলিয়ে গেল। অপুর বুক ভেসে যেতে লাগলো নোনা জলে। কালো ঝোপের বুক বেয়ে উঠে আসতে লাগলো আশ্চর্য সব গন্ধ। কোনোটি তার চন্দন বাটার সুবাস, কোনোটি আবার দুর্গার পুতুলের বাক্সের ধুলোর মতো মন খারাপের। অপু পায়ে পায়ে বাড়ির পথ ধরল। সামনের পথ যেন সরাসরি ছুটে গিয়ে মিশেছে দলচিতলার ঘাটে। এক আশ্চর্য জ্যোৎস্না নেমেছে বকের পাখার মতো সোনার সাজ দেওয়া নৌকার গায়ে। আর সেই নৌকা থেকে ঝুমঝুম নূপুরের শব্দ তুলে নেমে আসছে তার দিদি দুর্গা। সে যেন রাজরাজেশ্বরী হয়েছে। অপু নিজের বাড়ির দরজার সামনে হাঁটু পেতে বসে পড়ল। যাস নে রাক্ষসে, যাস নে। নিশ্চিন্দিপুরে এক অলৌকিক জ্যোৎস্না ফুটে উঠল। অপুদের বাড়িতে আসা বুড়ো লোকটা আর থাকেননি। সঙ্গের বামুন পাড়ার ছেলেটিও তার সঙ্গেই কলকাতা ফিরে গিয়েছে। বৃদ্ধ সাধক যাওয়ার আগে সজল চোখে বলে গেলেন, মা আমাকে যেতে দিলেন না। এ আবর্জনা আর কতদিন বইতে হবে হরিহর? গভীর রাতে কি একটা শুনে যেন হরিহরের ঘুম ভেঙে গেল। অপু ঘুমন্ত সর্বজয়ের বুকের মধ্যে অঘরে ঘুমিয়ে আছে। দরজা খুলে বাইরে এলেন হরিহর। কি শান্ত সুন্দর হয়ে আছে নিশ্চিন্দিপুর। উঠোনের এক কোণে পেঁপে গাছটির দিকে চোখ পড়তেই হরিহর চমকে উঠলেন। অলৌকিক এক আলোতে আলোকিত হয়ে আছে হরিহর রায়ের ভিটা। আর মাটির উপরে চৌকোনা গর্ত, মটর দানা ছড়িয়ে আছে। চাল বাটা দিয়ে অপটু হাতে কে যেন আলপনা দিয়েছে। পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য। হরিহরের গায়ে কাঁটা দিল। তার মনে হলো ওই চৌকোনা গর্তের সামনে বসে কে এক মেয়ে। তার গায়ে ডুরে শাড়িখানি। সুর করে করে সে বলে চলেছে করজোড়ে, পুণ্যি পুকুর পুষ্পমালা, কে বুঝে রে দুপুর বেলা, আমি সতী লীলাবতী, ভাইয়ের বোন ভাগ্যবতী। হরিহর বারান্দার খুঁটিটি ধরে কাঁপতে কাঁপতে বসে পড়লেন। তারানাথ বলেছিলেন তার বংশের পুণ্যবান কারো পুণ্যেই অপু রক্ষা পাবে। অমর জীবনও তেমনটিই বলেছিল। কিন্তু চোখের সামনে এমন পুণ্যবতী নিজের মেয়েটিকে হরিহর কোনো দিন দেখতে পেলেন না। হরিহর মনে মনে ভাবলেন তার চেয়ে পাপী বোধহয় এ বিশ্বে আর কেউ নেই। আকাশের দিকে তাকিয়ে হরিহর হু হু করে কেঁদে ফেললেন। শত সহস্র তারা নক্ষত্র, উল্কাপিণ্ড, গ্রহ উপগ্রহ জ্বলজ্বল করছে আকাশে। কত তাদের আলো, কত ঔজ্জ্বল্য। এত আলো, তবুও তার মেয়েটিকে খুঁজে পাওয়া যায় না। কোথায় যেন হারিয়ে গেল সে।
আকাশের দিকে দুহাত তুলে হরিহর বলে উঠল, তোকে আমরা কেউ চিনতে পারলাম না মা, কেউ চিনতে পারলাম না। আমাদের এই অপরাধ তুই ক্ষমা করিস না, কোনো দিনও ক্ষমা করিস না। ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আপনারা শুনলেন কর্ণশীলের শেষ তারানাথ তান্ত্রিকের গল্প, পথের পাঁচালীর পটভূমিতে হরিহর রায়ের ভিটা। কর্ণশীলের জন্ম পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে। পেশায় জিম ট্রেনার এবং ওনার, নেশায় লেখক। লেখালেখির শুরু 2015 সাল থেকে। ঋতবাক প্রকাশনী থেকে প্রকাশিত হয় লেখকের প্রথম বই ঠিক 12টা। লেখকের অন্যান্য বইয়ের মধ্যে ছায়া সপ্তক, চন্দ্রকুহক, নশ্বরনামা পাঠক মহলে বেশ জনপ্রিয়। আজকের গল্প পাঠে রিতম, তারানাথ তান্ত্রিক ও অমর জীবনের চরিত্রে আমি সায়ন, বিভূতির চরিত্রে এনামুল, দুর্গা চরিত্রে সুচিস্মিতা, অপু চরিত্রে আমাদের ক্ষুদে শিল্পী স্বাগত, অন্যান্য চরিত্রে কুন্তল, পূজা, সাবর্ণ এবং নবনীতা, শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে সাবর্ণ, প্রচ্ছদ নির্মাণে কৃষ্ণেন্দু। বিশেষ ধন্যবাদ তমাল মুখার্জিকে এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। আপনাদের কেমন লাগলো হরিহর রায়ের ভিটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন। খুব তাড়াতাড়ি আমরা আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।